২২ বছরের বেদনাদায়ক অপেক্ষার শেষে নামের পাশ থেকে বটলার ট্যাগটাকে ঝেড়ে ফেলে শেষ পর্যন্ত গত বছর প্রিমিয়ার লিগ ট্রফির মুখ দেখেছে আর্সেনাল। কিন্তু প্রশ্নটা ঘুরে ফিরে সেই একটাই জায়গায় যে ২ থেকে ১-এ ওঠা যতটা কঠিন, তার থেকেও অনেক বেশি কঠিন কিন্তু ১ নাম্বারে নিজেকে ধরে রাখা। এবং যেখানে প্রিমিয়ার লিগের বিগত ১০-১৫ বছরের ইতিহাসে একমাত্র একটা ম্যানচেস্টার সিটি বাদে বিগত ১০ বছরের ইতিহাসে রাদার যে আর কেউ লিগটাকে রিটেন করতে পারেনি, তখন সেখানে দাঁড়িয়ে কিন্তু এই প্রশ্নটা থেকেই যায় যে আদৌ আর্সেনাল অথবা মিকেল আর্তেতার সেই দক্ষতা আছে কিনা যে আর্সেনাল ব্যাক টু ব্যাক লিগটা জিততে পারে। তাদের সম্ভাবনা, তাদের স্কোয়াড সবকিছু নিয়ে আমরা আলোচনা করব এই প্রিভিউতে। আপনারা দেখছেন সোহম টক্স ফুটবল এবং আপনাদের সাথে আমি আপনাদের বন্ধু সোহম। তো সর্বপ্রথম আমার যেটা আর্সেনাল নিয়ে বলার সেটা হচ্ছে যে এই যে একটা কথা বলে যে গেটিং দ্য মাঙ্কি অফ ইয়োর ব্যাক, এই যে এতগুলো বছর ধরে ক্রমাগত সেকেন্ড হয়ে যাওয়া, শেষ মুহূর্তে এসে ব্যর্থতা, একটা প্রলং টাইম অবধি লিগটাকে লিড করার পরেও আর কি শেষ পর্যন্ত কাজের কাজটা করতে না পারা, এটা যেভাবে আর্সেনালকে রক্তাক্ত করেছে, তাদের সমর্থকদের রক্তাক্ত করেছে, তারপর ফাইনালি তারা এই যে মাঙ্কি অফ দ্য ব্যাকটা করতে পেরেছে, যে যেভাবেই হোক অন্ততপক্ষে লিগটা জিতে দেখাতে পেরেছে, এটাই আমি মনে করি আর্সেনালের জন্য একটা হিউজ রিলিফের কাজ করবে। কারণ আপনি যখন জানেন যে আপনি একবার বিষয়টাকে অ্যাচিভ করেছেন, তখন আপনার মধ্যে সেই সেলফ কনফিডেন্সটা চলেই আসে যে আমি আরো বেশ কয়েকবার সেটাকে অ্যাচিভ করতে পারি। তো সেই জিনিসটা যে আর্তেতার মধ্যে এসেছে এবং আর্সেনালের মধ্যে এসেছে, সেটা আমি মনে করি খুব ভালো ব্যাপার। কারণ তা না হলে কিন্তু পরিস্থিতিটা ক্রমশ যেদিকে চলে যাচ্ছিল, আরো একটা সিজন যদি আর্সেনাল লিগ না জিততো, আদৌ আর্তেতার চাকরিটা বহাল থাকতো কিনা সেই কথা কিন্তু বলা যায় না। তো সেখানে দাঁড়িয়ে তিনি যেরকম ভাবে টিমের প্রতি সম্পূর্ণভাবে তার হাতে টিমটাকে ছেড়ে দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে, প্রত্যেকটা ট্রান্সফার ডিসিশন থেকে শুরু করে টিম সিলেকশন থেকে শুরু করে সমস্ত বিষয়টাই একটা ম্যানেজারের হাতে থাকে প্রত্যেকটা টপ ক্লাবের ক্ষেত্রে, যে জিনিসটা হওয়া উচিত। সেখানে আর্তেতার কাছ থেকে ডেফিনেটলি এক্সপেকটেশন এবার থাকবে যে লিগটাকে তো আবার জিততে হবেই, বাট তার পাশাপাশি যে ডোমেস্টিক এবং ইউরোপিয়ান কাপ কম্পিটিশনের ক্ষেত্রে আর্সেনালের যে রেকর্ডটা আছে, যেটা বিগত কয়েক বছরে বড্ড টেরিবল হয়ে দেখা দিয়েছে, সেই জায়গাটায় আর্সেনাল কি করে ইমপ্রুভ করতে পারে এবং কয়েকটা কাপ কম্পিটিশনও তারা ঘরে তুলতে পারে। এবার তাদের স্কোয়াডটার দিকে তাকিয়ে যদি দেখা যায়, তাহলে বেশ কিছু ইনজুরি তাদেরকে একটু সিজনের শুরুর দিকে প্রবলেমে ফেলতে পারে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড কাপ চলাকালীন উইলিয়াম স্যালাইবা, আর্সেনালের ডিফেন্সের অন্যতম বড় স্তম্ভ, তিনি একটা ইনজুরি পেয়েছেন, যে কারণে হয়তো একটা প্রলং টাইম অবধি তিনি বাইরে থাকবেন। এছাড়া জুরিয়ান টিম্বারের যে ইনজুরিটা আছে রাইট ব্যাক পজিশনে, তিনি গত বছর থেকেই ইনজোর্ড এবং সেখান থেকে এখনো তিনি সিজনের শুরুতে প্রথম ম্যাচ খেলার জন্য রিকভার করে উঠতে পারেননি। তাই আশা করা যাচ্ছে তাকে ফেরত পেতে পেতেও হয়তো অন্ততপক্ষে সেপ্টেম্বর অক্টোবর হয়ে যাবে। এছাড়াও বুকায়ো সাকা, ডিক্ল্যান রাইসের মতো খেলোয়াড়রা যারা ওয়ার্ল্ড কাপের একটু গভীর রাউন্ড অব্দি গেছেন, সেখান থেকে স্বাভাবিকভাবেই তাদের পক্ষে ফিরে এসে প্রথম ম্যাচ থেকেই হয়তো রিদম পেতে একটু প্রবলেম হতে পারে। সেখানে দাঁড়িয়ে তাদেরও হয়তো ফুল ফ্লোতে আসতে ৩-৪টে ম্যাচ লাগবে। তো এই বিষয়গুলোর সঙ্গে আর্সেনাল কিভাবে ডিল করবে, আমার মনে হয় সেটার উপর অনেক কিছু নির্ভর করে থাকতে পারে যে আর্সেনাল আলটিমেটলি সিজনে কি অ্যাচিভ করছে। কারণ আর্সেনালের ক্ষেত্রে বা মিকেল আর্তেতার ক্ষেত্রে যে জিনিসটা আমরা সবসময় দেখতে পাই, যে বড্ড কনফিডেন্স ওরিয়েন্টেড টিম, যে আমরা ভালো খেলছি, আমরা জিতছি, সেখানে দাঁড়িয়ে সেই ফ্লোতে আর্সেনালের যখন ভালো স্পেল যায় তখন আর্সেনাল ডমিনেট করে। তবে রেজাল্ট যদি খারাপ হতে শুরু করে, তাহলে সেখানে দাঁড়িয়ে আর্সেনাল চাপে পড়ে আরো রেজাল্ট আরো পরপর পরপর অনেকগুলো খারাপ হওয়ার মতো ইনসিডেন্টও আমরা বিগত কয়েক বছরে দেখেছি, যে ক্ষেত্রে এই বটলিং টার্মটা বারবার আর্সেনালের ক্ষেত্রে চলে আসে, যে প্রেশারের মুহূর্তে চোখ করে যাওয়ার যে একটা কনসেপ্ট আছে। এবার ব্যাপারটা হচ্ছে যেটা আমি বললাম, যে অন্যান্য বারের থেকে এবারের ব্যাপারটা এই কারণেই আলাদা, কারণ আর্সেনাল এই মুহূর্তের ডিফেন্ডিং প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন, তো নামের পাশে সেই ট্যাগটা যখন আছে, সেটাই অনেকটা বাড়তি কনফিডেন্স যোগাবে। তবে সিজনের শুরুতে যদি আর্সেনাল পরপর কয়েকটা ম্যাচ জিতে রাখতে না পারে, এবং যদি এরকম কোনো পরিস্থিতি হয় যে অন্য কোনো দল ধরে নিন ৫-৬টা ম্যাচের পর লিগ টেবিলের টপে আছে, আর্সেনাল তাদেরকে চেস করছে, সেরকম পরিস্থিতি হলে আর্সেনাল কি করে সেই পজিশন থেকে ফাইট ব্যাক করে, আমার কিন্তু দেখার থাকবে। কারণ অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আর্সেনাল সেরকম পজিশনে বারংবার খেই হারিয়ে ফেলেছে বিগত কয়েক বছরে। আর্সেনাল যদি শুরু থেকে টেবিলের টপে থাকে, তাহলে আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে তারা আলটিমেটলি এবারও লিগটাকে টেনে দেবে। তো সেদিকে আমার ডেফিনেটলি দেখার থাকবে যে যত আর কি প্রিমিয়ার লিগটা শীতকালের দিকে এগোবে, উইন্টার পিরিয়ডের দিকে এগোবে, তখন লিগ টেবিলটা কি নিয়ে কথা বলছে।
আর যে ইনজুরিগুলোর কথা আমি বললাম তাতে আর্সেনালের মোটামুটি যা স্কোয়াড ডেপথ আছে তার থেকে কয়েকজন প্লেয়ার বেরোলেও আমার মনে হয় না তাতে খুব একটা গানার্সদের প্রবলেম হবে বলে টিমটাকে সাজাতে। তো সেখানে দাঁড়িয়ে আমার যেটা মোটামুটি প্রবাবল টিম বলে মনে হচ্ছে, তার আগে কিছু সাইনিং নিয়ে এখানে আলোচনা করে নেওয়া দরকার, যে বেশ কয়েকটা সাইনিং যেগুলো আর্সেনাল করেছে তার মধ্যে গোলে তারা ইলান মেসলিয়ারকে নিয়েছে লিডস থেকে, যেটা আমার মনে হয় অ্যাজ ইউজুয়াল ব্যাকআপ গোলকিপার হিসাবেই থাকবেন। কারণ কেপা আরিজাবালাগার ক্লাব ছাড়ার একটা রিউমার শোনা যাচ্ছে যে কেপা অন্য জায়গাতে নিজের অপরচুনিটিগুলোকে ট্রাই আউট করে দেখতে চান, এবং সেখানে ডেভিড রায়ার মতো একজন মহিরুও যিনি পরপর এতগুলো গোল্ডেন গ্লাভ জিতেছেন, তাকে টপকে তো কোনো গোলকিপারের পক্ষেই আর কি আর্সেনালের ফার্স্ট টিম পাওয়া এই মুহূর্তে সম্ভব নয়, একমাত্র চোটাঘাত বা ইনজুরি ওরিয়েন্টেড প্রবলেম না হলে। তো সেখানে দাঁড়িয়ে যেই সাইন করুন তিনি আলটিমেটলি ব্যাকআপ গোলকিপার হয়েই থাকবেন। তো সেখানে মেসলিয়ার আমরা আগে লিডসের হয়ে তার যে খেলাটা দেখেছি সেই পরিপ্রেক্ষিতে বলতে গেলে যথেষ্ট ভালো গোলকিপার, ডেফিনেটলি আর্সেনালকে অনেকটা স্টেবিলিটি দেবেন বলেই আমি মনে করি আর কি। এছাড়াও আর্সেনালের ক্ষেত্রে নতুন সাইনিং গুলোর মধ্যে মিডফিল্ডে ব্রুনো গিমারেসের অ্যাকুয়েশনটা একটা মারাত্মক অ্যাকুয়েশন, যেটা আমি আগেও বলেছি, কারণ গত বছর আমরা এই জিনিসটা খেয়াল করে দেখেছিলাম যে ডেকল্যান রাইস আর জুবিমেন্ডির মধ্যে জুবিমেন্ডি সিজনের শেষ দিকটায় গিয়ে একটু টেপার্ড অফ করে যান। তিনি যতটা ভালোভাবে শুরু করেছিলেন ততটা সুন্দরভাবে সিজনটাকে শেষ করতে পারেননি, সেই জন্য মিডফিল্ড ওরিয়েন্টেড কিছু ইনস্টেবিলিটির কারণেও আর্সেনাল সাফার করেছে। তো সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই আমার মনে হয় যে ব্রুনো গিমারেসের অ্যাডিশনটা নিঃসন্দেহে মাঝমাঠটাকে আরো বেশি করে শক্তিশালী করে তুলবে, কারণ নিউক্যাসলের হয়ে কনসিস্টেন্টলি তিনি যেরকম বোথ অ্যাটাকিং পার্সপেক্টিভ এবং ডিফেন্সিভ পার্সপেক্টিভে কন্ট্রিবিউশন রেখেছেন, সেই জিনিসটা কিন্তু প্রমাণ করে যে আর্সেনালের ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি সেটা আর্সেনালকে একটা অ্যাডভান্টেজ দিতে পারে, যে ডেকল্যান রাইস আরো বেশি করে আর কি অ্যাডভান্স খেলতে পারবেন, তখন ব্রুনো গিমারেস হয়তো ডিফেন্সিভ পজিশনটা নেবেন, বা যখন ব্রুনো গিমারেস উঠবেন তখন ডেকল্যান রাইস মাঝখানের পজিশনটায় নেবেন ডিফেন্সিভ অ্যাসপেক্টে। তো সেরকম একটা কম্বিনেশনে যদি পিভটটা পারফর্ম করে, আর্সেনালের পিভটটা এমনিতেই স্ট্রং ছিল সেটা আরো স্ট্রং হয়ে গেল, এবং কিছু টাফ অপোনেন্টের এগেইনস্টে যেখানে মিকেল আর্তেতার মনে হয় যে তিনি একটু ডিফেন্সিভ মাইন্ডেড ফুটবল খেলতে চান, তো সেখানে দাঁড়িয়ে তারা যদি 4-3-3-এও খেলেন, যেখানে রাইস, জুবিমেন্ডি এবং ব্রুনো গিমারেসকে একসঙ্গে খেলিয়ে দেওয়ার একটা অপরচুনিটি তৈরি হতে পারে, তাহলে সেটা কিন্তু আমার কোথাও একটা গিয়ে মনে হয় আরো বেশি করে ইন্টারেস্টিং রিডিং হবে, যে সেই ডিফেন্সটাকে বা সেই মাঝমাঠটাকে ব্রেক করে কোন টিম আলটিমেটলি গোল করতে পারবে, যেখানে আর্সেনাল এমনিতেই বড্ড কম গোল খায়। তো সেই জিনিসগুলো দেখার আছে। আর এছাড়া ফরওয়ার্ড লাইনেও একটা সাইনিং হয়েছে, ক্রিস্টোস টিজোলিস এসছেন আর কি বেলজিয়াম থেকে, ক্রাবব্রুগে ধরে তিনি গত বছর বেলজিয়ান লিগে 22টা গোল এবং 29টা অ্যাসিস্ট করেছিলেন, যে স্ট্যাটিস্টিক্সটা রীতিমতো স্ট্যাগারিং। এবার অবভিয়াসলি বেলজিয়ান লিগের সঙ্গে প্রিমিয়ার লিগের কম্প্যারিজন তো করা যায় না, আলুর সাথে আলু বোখরার কম্প্যারিজন হয়ে যাবে। তবে একটা কথা ডেফিনেটলি আমি এখানে বলবো, যে যদি আলটিমেটলি তিনি, যেটুকু আমরা প্রি সিজনে জোলিসকে দেখেছি ক্রিয়েটিভ স্পার্ক হিসাবে ওই বাঁদিকটা দিয়ে ডমিনেট করতে, যে বাঁদিকটা আর্সেনালের একটা বরাবরের প্রবলেম ছিল, যে লিয়ান্ড্রো ট্রসার্ড বলুন বা গ্যাব্রিয়েল মার্টিনেলি বলুন, কেউই নিজেদের নামের প্রতি সুবিচার করে সেরকম ধারাবাহিক হয়ে উঠতে পারেননি। তো সেখানে জোলিস যদি অন্ততপক্ষে সেই কনসিস্টেন্সিটা আর্সেনালকে প্রোভাইড করতে পারেন, তাহলে আমার মনে হয় সেটা আর্সেনালের জন্য ডেফিনেটলি একটা ম্যাসিভ অ্যাডভান্টেজ হতে চলেছে। এবং যদি প্রি সিজন বা কালকে কমিউনিটি শিল্ডের খেলাটাও যেটা আমরা দেখলাম, জোলিস দুখানা খুব সুন্দর অ্যাসিস্ট করলেন, সেই জিনিসগুলো যদি মর্নিং শোজ দ্য ডেটাই সত্যি কথা হয়ে থাকে, তাহলে এটা কিন্তু সত্যি এবারের প্রিমিয়ার লিগের অন্যতম শিউড একটা পিক হয়ে থেকে যাবে, যেটা আর্সেনাল সাইনিংটা করেছে। তো সেখানে দাঁড়িয়ে আর্সেনাল ডেফিনেটলি ওই পজিশনটায় হয়তো আরো একটা একটু এক্সপিরিয়েন্স প্লেয়ারের জন্য যাওয়ার কথা ভাবছিল। তারা মর্গান রজার্স, ব্র্যাডলি বারকোলা, নিকো উইলিয়ামসের মতো অনেকের সঙ্গেই লিঙ্ক ছিল, কিন্তু কোনো ডিলই তারা আলটিমেটলি ল্যান্ড করতে পারেনি ওই পজিশনে। এক্সেসিভ টাকা ডিমান্ড করেছিল অন্যান্য ক্লাবগুলো, আর আর্সেনাল সেই টাকাটা পে করতে রাজি ছিল না সেই পরিপ্রেক্ষিতে। তবে উইন্ডো বন্ধ হওয়ার আগে যদি সেই সমস্ত পজিশনে কোনো সাইনিং নাও বা হয়, তাহলেও আমার কিন্তু কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে আর্সেনালের যে স্কোয়াডটা আছে তারা সেটাকে নিয়ে মোটামুটি কাজ করতে পারবে, এবং যথেষ্ট সেটা স্কোয়াড ডেপথ দিয়ে বলতে গেলেও স্ট্রং। তো প্রেডিক্টেড লাইন আপটা যেটা আমার আর্সেনালের ক্ষেত্রে মনে হয়, তাতে গোলেটা অবশ্যই ডেভিড রায়া, যে কথাটা আমি বললাম যে পরপর দুবারের গোল্ডেন গ্লাভস উইনার এবং ইম্পর্টেন্ট মোমেন্টে বেশ কিছু ভালো সেভ করে তিনি নিজেকে যেরকম ভাবে বারবার প্রতিষ্ঠা করেন, তাতে এই কথাটা কিন্তু বলতেই হয়, তাকে এই মুহূর্তে প্রিমিয়ার লিগের শ্রেষ্ঠ গোলকিপার বলে দিলেও হয়তো ভুল কিছু বলা হবে না। এছাড়া সেন্ট্রাল ডিফেন্সে গ্যাব্রিয়েলের সঙ্গে স্যালাইভাই হবেন যখন স্যালাইভা ফিট হয়ে উঠবেন। তবে এই মুহূর্তে যখন স্যালাইভা ফিট নেই, তাহলে আমি যেটা এক্সপেক্ট করছি হয়তো ক্রিশ্চিয়ান মস্কেরাই আর কি গ্যাব্রিয়েলের সঙ্গে স্টার্ট করতে চলেছেন। এবং গ্যাব্রিয়েলের ক্ষেত্রে এটা সব থেকে বড় ব্যাপার যে শুধুমাত্র ডিফেন্সিভ অ্যাসপেক্টে নয়, সেট পিস থেকে তিনি যেরকম ভাবে
প্রত্যেক বছর একটা বড় থ্রেট হয়ে ওঠেন আর্সেনালের জন্য, যেখানে আর্সেনালের এই কর্নার ফ্রি কিকগুলো একটা অত্যন্ত বড় অ্যাডভান্টেজের কাজ করে সবসময়। সেখানে দাঁড়িয়ে আমরা বারবার কিন্তু দেখি যে গ্যাব্রিয়েল কিন্তু এইসব জায়গা থেকে গোল করার জন্য সিদ্ধহস্ত। তো আর্সেনাল ডেফিনেটলি তার দিকে তাকিয়ে থাকবে যে ডিফেন্সিভলি সলিডারিটি দেওয়ার পাশাপাশি তিনি যদি অফেন্সিভলিও তার এই কাজটা সাকসেসফুলি করে যেতে পারেন, তাহলে কিন্তু এবারও তার আর্সেনালের হয়ে প্রচুর গোল করার অপরচুনিটি থাকবে এবং আর্সেনালের পক্ষেও আর কি ভালো রেজাল্ট করার অপরচুনিটি থাকবে। মস্কেরার খেলা আমরা গত বছর খুব একটা দেখিনি, কারণ গ্যাব্রিয়েল এবং স্যালাইবার পেয়ারিংটা এতটাই নিখুঁত ছিল যে তাদেরকে রিপ্লেস করে কারুর পক্ষে ফার্স্ট টিমে ব্রেক করাটা খুব মুশকিল, এবং মিকেল আর্তেতাও জেনারেলি নিজের পছন্দের টিমে খুব একটা চেঞ্জ করতে পক্ষপাতী কখনোই থাকেন না। তো সেখানে দাঁড়িয়ে এবছর তার উপর একটা বাড়তি দায়িত্ব পড়বে, যতক্ষণ না স্যালাইবা ফিট হচ্ছেন ততক্ষণ অবধি ভালো খেলে আর্সেনালের ডিফেন্সটাকে একটা শক্তিশালী জায়গাতে রাখার এবং নিজেরও একটা দাবি রাখার যে ফিট হয়ে উঠলেও তাকে যদি ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক হিসাবে পড়ে নিজেকে তিনি এস্টাবলিশ করে নিতে পারেন, তাহলে মস্কেরার জন্য আমি মনে করি সেটা অত্যন্ত ভালো একটা ব্যাপার হতে চলেছে। লেফট ব্যাকে একটা অপশন আছে আইদার ক্যালাফিওরি, তা না হলে পিয়েরো হিনক্যাপিয়ে। সেখানে আমার মনে হয় যে কোথাও না কোথাও গিয়ে ক্যালাফিওরি স্টার্ট করতে চলেছেন, স্পেশালি প্রি সিজনটা তিনি যেরকম নিখুঁতভাবে খেলেছেন, কালকে কমিউনিটি শিল্ডেও একটা গোল করলেন, তো স্বাভাবিকভাবেই আর কি শুরুর দিকে হয়তো ক্যালাফিওরিই খেলবেন। তবে এই পজিশনটা নিয়ে আমার যেটা মনে হয় যে ম্যাচ ওয়াইজ রোটেশনও হতে পারে। এমন কোনো একটা ম্যাচ যেখানে হয়তো আর্সেনালের ক্ষেত্রে আর কি আর্সেনালের ডান দিকটা দিয়ে আর কি কেউ মানে খুব একটা খুব স্পিডি কোনো অ্যাটাকার যদি আসেন বা কোনো স্কিলফুল কোনো অ্যাটাকার বা উইঙ্গার যদি আসেন আর কি আর্সেনালের এগেনস্টে, তখন সেখানে দাঁড়িয়ে আর্সেনাল হয়তো হিনক্যাপিয়েকে খেলাতে পারে, কারণ তার ফিজিক্যালিটি এবং তার টাপ ট্যাকলিং অ্যাবিলিটিটা, কম্বারেটিভ অ্যাবিলিটিটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমি মনে করি ডিফেন্সিভ ফুটবলের জন্য অনেক বেশি করে সুটেবল। সেখানে ক্যালাফিওরি একটু হলেও একটা অ্যাটাকিং ফ্লেয়ার নিয়ে আসেন, যেটা আমরা খেয়াল করে দেখেছি। তো এই পজিশনটা নিয়ে রোটেশন হবে। তবে প্রথমে আমি এই কথাটাই বলবো যে এখন হয়তো আর্সেনাল ক্যালাফিওরিকে নিয়েই খেলবে। আর ডান দিকে যতক্ষণ না জুরিয়ান টিম্বার ফিট হচ্ছেন ততক্ষণ অব্দি বেন ওয়াইটই খেলবেন। সেই পজিশনটা দিয়ে তিনি অনেকদিন ধরেই খেলছেন, একজন প্রপার সেন্টার ব্যাক হওয়া সত্ত্বেও রাইট ব্যাক পজিশনটাকে তিনি যেরকম ভাবে মানিয়ে নিয়েছেন এবং সেখানেও তার কাছ থেকে যেরকম একটা কনসিস্টেন্ট পারফরমেন্স আমরা সবসময় লক্ষ্য করে থাকি, তাতে এই কথাটা কিন্তু বলাই যায় যে বেন ওয়াইটেরও টার্গেট এটাই থাকবে যে আর্সেনালের ডিফেন্সটাকে স্টেবিলিটি দেওয়ার পাশাপাশি নিজেকে এস্টাবলিশ করা, এই জায়গাতে যে টিম্বার ফিট হওয়ার পরেও যাতে তাকে আর্সেনাল প্রেফার করে ফার্স্ট টিমে খেলার জন্য, তো সেদিকে ডেফিনেটলি তার নজর থাকবে। তো এটা গেল আমার ডিফেন্সিভ ইউনিট। মাঝমাঠে এটা আমি বললাম যে ডেকল্যান রাইস এবং ব্রুনো গিমারেস, এবং আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে এই মিডফিল্ড পিভটটার কারণেই আর্সেনালের ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার চান্স সব থেকে বেশি, কারণ এত ভালো মিডফিল্ড গোটা লিগে আমি অন্য কোনো টিমের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি না। আমি সিটি নিয়ে তাও কথাটা ভাবতে পারতাম যদি ইলিয়াট অ্যান্ডারসন এবং রড্রি একসঙ্গে থাকতেন, কিন্তু এই মুহূর্তে রড্রি যেহেতু বার্সেলোনাতে চলে গেছেন, তার বিষয়টা অ্যানাউন্স হয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে আর্সেনালের এই মিডফিল্ডটাই যে সব থেকে স্ট্রংগেস্ট সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেখানে মার্টিন জুবিমেন্ডির কোয়ালিটির একজন প্লেয়ার বেঞ্চে বসে থাকতে বাধ্য হন, তিনি ফার্স্ট টিম ক্র্যাক করতে পারেন না, তা সেখানে তো বুঝতেই হবে না যে বিষয়টা কোন জায়গায় হয়ে আছে। তো সেই হচ্ছে ব্যাপার। 4-3-3 খেললে ডেফিনেটলি হয়তো জুবিমেন্ডি এই টিমটার মধ্যে চলে আসবেন, তো সেখানে জোলি, সাকা এবং একজন কোনো ফরওয়ার্ডকে নিয়ে আর্সেনাল টিম সাজাবে। তবে এই মুহূর্তে আমি 4-2-3-1 টিমটা নামাবো এবং সেখানে আমার এই 3 নম্বর যে মিডফিল্ডারটা যিনি অ্যাডভান্স প্লেমেকিং রোলে খেলবেন সেটা অতি অবশ্যই মার্টিন ওডেগার্ড হবেন। কারণ ওডেগার্ড, এই যে কথাটা বললাম যে গত বছর অবধিও তাকে নিয়ে অত্যন্ত ক্রিটিসিজম হয়েছে যে তিনি আউটপুটের দিক দিয়ে সেরকম কনসিস্টেন্ট বেসিসে গোল অ্যাসিস্ট আর্সেনালকে দিয়ে উঠতে পারছিলেন না, যে কারণে নতুন সাইনিং এবেরেচি ইজেকে খেলানোর দাবিটা আরো বেশি করে জোরজার হচ্ছিল, যখন ইজে নর্থ লন্ডন ডার্বিতে টটেনহ্যামের এগেনস্টে একটা হ্যাট্রিকও করেছিলেন। তার বাদেও আর্তেতা তাকে খুব একটা খেলাতে প্রেফার করতেন না। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে ওডেগার্ড স্পেশালি নরওয়ের হয়ে এবারের ওয়ার্ল্ড কাপে যে পারফরমেন্সটা দিয়েছেন বা কালকে কমিউনিটি শিল্ডেও যেমন সুন্দর একটা গোল করলেন, মাঠ জুড়ে খেললেন, তাতে এই মুহূর্তে ওডেগার্ডকে বসানোর কথা আর্তেতা ভাববেন না। তো ইজেকে নিজের মানে চান্সের জন্য আরো একটু অপেক্ষা করতে হবে, এই কথাটাই আমার এখানে বলার আনফরচুনেটলি। তো ওই অ্যাডভান্স মিডফিল্ডারটা ওডেগার্ডই হবেন। উইঙ্গার গুলো একদম সার্টেন যে বাঁ দিক দিয়ে জোলিস, যেটা আমি বললাম যে তিনি প্রিমিয়ার লিগে নিজেকে ওই জায়গাটা এস্টাবলিশ করতে পারেন কিনা সেদিকে আমার নজর থাকবে, কারণ এই সাইনিংটার কিন্তু সম্পূর্ণ অপরচুনিটি আছে একটা পুরো শিউট সাইনিং হয়ে যাওয়ার, আন্ডার দ্য রেডার সাইনিং হয়ে যাওয়ার, তো সেদিকে দেখার আছে। আর ডান দিক দিয়ে বুকায়ো সাকা সত্যি কথা বলতে গেলে যেরকম ভাবে খেলে যান, আমি শুধু একটাই কথা এক্সপেক্ট করবো যে তিনি যেন সম্পূর্ণভাবে নিজেকে ফিট রাখতে পারেন। বিগত কয়েক বছরে তিনি অত্যন্ত বেশি মাত্রায় ইনজুরি কনসার্নে ভুগেছেন, তো সেখানে দাঁড়িয়ে যদি সম্পূর্ণ ফিট বুকায়ো সাকা খেলেন, তিনি এখন নিজের খেলাটাকে যেরকম ভাবে আরো বেশি করে অলরাউন্ড
করে তুলেছেন, তাতে এই কথাটা কিন্তু বলতেই হয় যে তার কাছ থেকে একটা ওই 15-20 গোলের সিজন কিন্তু আর্সেনাল মানে এক্সপেক্ট করতেই পারে। তো সেখানে দাঁড়িয়ে তার পারফরমেন্সের উপরও যে আর্সেনালের ভাগ্য অনেকটা নির্ভর করবে সে জিনিসটা বলাই যায়। আর ফরওয়ার্ডের পজিশনটা নিয়ে আমার কোথাও একটা গিয়ে মনে হয় যে আর্সেনালের কাছে একটা মানে চয়েস আছে। ভিক্টর গিওকোরেস গত বছর 14টা গোল করেছিলেন প্রিমিয়ার লিগে, সব কম্পিটিশন মিলিয়ে ধরলে 21টা গোল, সেটা ডেফিনেটলি খুব একটা খারাপ নয়। তবে তা সত্ত্বেও আর কি একটা প্রলং টাইম অবধি তার গোল রড গেছে। তো সেখানে দাঁড়িয়ে কাই হ্যাভার্টস যেভাবে অপরচুনিটি পেয়ে সিজনের শেষটাও খুব স্ট্রং ওয়েতে করেছিলেন, ওয়ার্ল্ড কাপে জার্মানির হয়েও টুকটাক ভালো পারফরমেন্সই দিয়েছেন এবং কালকে কমিউনিটি শিল্ডেও একটা ভালো গোল করলেন। আর্তেতারা তাকেই প্রেফার করলেন গিওকোরেসের জায়গায় লাইনটাকে লিড করতে। তো সেখানে হ্যাভার্টস যদি প্রথম দিকের কয়েকটা ম্যাচে স্টার্ট করেন তাহলে আমার মনে হয় অবাক হওয়ার কিছুই থাকবে না, কারণ আর্তেতা তাকে এমনিতেই খুব পছন্দ করেন এবং কোথাও না কোথাও গিয়ে তিনি নিজের পারফরমেন্স দিয়ে কিন্তু আস্তে আস্তে সেই কনসিস্টেন্সিটা শোকেস করছেন, যেখানে তিনি নিজের দাবিটা শক্ত করতে পারেন যে তিনি আর্সেনালের লাইন লিড করার জন্য সক্ষম। এমনিতেই বড় ম্যাচে গোল করার তার একটা বরাবরের ন্যাক আছে। তো সেখানে দাঁড়িয়ে তিনি যদি পারফরমেন্সটা আরো ধারাবাহিক করে তুলতে পারেন তাহলে হ্যাভার্টস কেন স্টার্ট করবেন না সেটা নিয়ে তো আমি কোনো আলাদা পিওভি দেখতে পাচ্ছি না। তো এটাই হচ্ছে আমার আপাতত আর্সেনালের প্রেডিক্টেড আর কি স্টার্টিং লাইন আপ 4-2-3-1 ফরমেশনে। এই মুহূর্তে যে প্লেয়াররা ফিট আছেন তাদেরকে ধরে, যে গোলে রায়া, বাঁ দিকটা দিয়ে ক্যালাফিওরি, ডান দিকটা দিয়ে বেন হোয়াইট, মাঝখানে গ্যাব্রিয়েলের সাথে মস্কেরা, সেন্ট্রাল মিডফিল্ডে রাইসের সঙ্গে ব্রুনো গিমারেস, নাম্বার 10 বা অ্যাডভান্স প্লেমেকিং পজিশনে মার্টিন ওডেগার্ড, বাঁ দিকটা দিয়ে ক্রিস্টোস জোলিস, ডান দিকটা দিয়ে সাকা এবং সামনে আপাতত কাই হ্যাভার্টস। আমি পার্সোনালি এই টিমটাকেই প্রেফার করব। তারপর তো এবার দেখার বিষয় যে কি হবে, এবং যেটা আমি ভিডিও শুরুতেই বললাম যে আর্সেনালের এই যে অনবদ্য একটা স্কোয়াড ডেপ যেটা আছে, যে এর বাদেও একটা স্যালাই বা টিম্বার চোটের কারণে বাইরে, একটা জুবিমেন্ডি বেঞ্চে, একটা ভিক্টর গিওকোরেস বেঞ্চে, একটা মিকেল মেরিনো বেঞ্চে, সেই মিকেল মেরিনো যিনি কিন্তু ক্রমশ আর কি বেঞ্চ থেকে নেমে ইম্পর্টেন্ট গোল করা আর্সেনালের হয়েই বলুন কিংবা স্পেনের হয়েই বলুন আমরা বারবার খেয়াল করে দেখেছি সেই জিনিসটা করার তার অ্যাবিলিটি রয়েছে। তো সেই জিনিসগুলোর দিকে ডেফিনেটলি নজর থাকবে, এবং ম্যাক্স ডাউম্যানের মতো একজন ইয়ংস্টার যিনি গত বছরও কাপ ম্যাচগুলোতে আর্সেনালের হয়ে যথেষ্ট ইমপ্রেস করেছেন, তার ডেভেলপমেন্টটা কিরকম ভাবে হচ্ছে সেদিকে ডেফিনেটলি নজর থাকবে। তো এরকম একটা স্কোয়াড ডেপ নিয়ে সত্যি কথা বলতে গেলে আর্সেনালের আমি সত্যি কোনো লজিক খুঁজে পাচ্ছি না যে কেন তারা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে পারবে না। তবে আমার কোথাও একটা গিয়ে মনে হয় যে আর্সেনালের খিদেটা এবছর আরো বেশি থাকবে, যেটা আমি ভিডিও শুরুতেই বললাম যে চ্যাম্পিয়ন্স লিগটা গতবার একটুর জন্য হলো না, টাই ব্রেকারে পিএসজির কাছে হেরে যেতে হলো। সেখানে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগ এমন একটা ট্রফি এটা আর্সেনাল নিজেদের ইতিহাসে কোনোদিন জেতেনি, সেই জিনিসটা তারা ডেফিনেটলি চাইবে অভিশাপটাকে কাটিয়ে সেই ট্রফিটা ঘরে তুলে সেই আলোচনাগুলোকে চিরকালের জন্য বন্ধ করতে, এবং অবভিয়াসলি ডোমেস্টিক যে কাপ কম্পিটিশনগুলো আছে সেখানেও আর্সেনাল কতটা কিভাবে প্রোগ্রেস করছে তার উপর নির্ভর করে তারা ডেফিনেটলি চাইবে যে 2020 পর থেকে যে কোনো কাপ কম্পিটিশনে তারা জেতেনি সেই জায়গাটা তারা রেকর্ডটাকে রেকটিফাই করে কোনো একটা কাপকে ঘরে তুলতে, তো ডেফিনেটলি সেটা আর্সেনালের দিকে আমার নজর থাকবে। ওভারঅল একটা সলিড কম্প্যাক্ট টিম, যেটা নিয়ে আমি বারবার বলছি যে আমার মনে হয় তারা ব্যাক টু ব্যাক লিগ জিততে চলেছে। আদৌ কোনো টিম তাদেরকে থামাতে পারবে কিনা, স্পেশালি আর্সেনালের যে ডিফেন্সিভ কুশনটা আছে, যে গোল আমরা হয়তো হাতে গুনে একটাই করব কিন্তু গোল খাবো না, একটা টিম যদি 38টা ম্যাচের মধ্যে 20-22টা ক্লিনশিট রাখে তাহলে এখনকার দিনের প্রিমিয়ার লিগে সত্যি তাদের সঙ্গে কিভাবে কমব্যাট করা যায় সেই জিনিসটা নিয়ে কিন্তু রীতিমতো ভাবতে হবে। এবং বিগত কয়েক বছরে এরিয়াল প্রেজেন্সটাকে যেভাবে আর্সেনাল নিজেদের একটা বড় অস্ত্র করে তুলেছে দুটো সাইডের বক্সে, যে তাদের ডিফেন্সে তাদেরকে এরিয়াল প্রেজেন্সে কেউ বিট করতে পারে না, আর অফেন্সে গিয়ে কর্নার বা সেট পিসটাকে একটা ওরকম মোক্ষম অস্ত্র বানিয়ে ফেলা যে অপোনেন্ট আর কি ফ্রি কিক কনসিড করতেই ভয় পায় বা কর্নার কনসিড করতেই ভয় পায়, যে এখান থেকে আমাদের এগেনস্টে একটা গোল মেরে দিতে পারে, ওদের ওটাই স্ট্রেংথ। সেই জায়গাটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে আর্সেনালকে আরো অ্যাডভান্টেজ দেবে বলেই আমি মনে করি। বাট তা সত্ত্বেও আর্সেনালকে এরকম ওয়ে আউট খুঁজে বার করতে হবে যে খেলার দিক দিয়ে যাতে তারা কোনোভাবেই ওয়ান ডাইমেনশনাল হয়ে না যায়, তাদেরকে মাঠের মধ্যে খেলেও একটা প্রপার সুন্দর বিল্ড আপে খেলে অ্যাগ্রেসিভ ফুটবল খেলে আর কি গোল করার চেষ্টা করতে হবে, কারণ চ্যাম্পিয়ন্স লিগের মতো একটা জায়গাতে গিয়ে কিন্তু আরো কোয়ালিটি অ্যাটাকিং সাইডগুলোর সামনে প্রবলেম হতেও পারে যদি প্রিমিয়ার লিগে সেটা নাও হয়। তো মিকেল আর্তেতা ডেফিনেটলি সেটা কিভাবে নেভিগেট করেন আমার দেখার আছে। এবার প্রিমিয়ার লিগে একটা ইউনিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে পেপ গুয়ার্দিওলা চলে যাওয়ার পরে এই মুহূর্তে বাকি যে 19টা ক্লাবে যারা কোচ আছেন তারা কেউ কখনো প্রিমিয়ার লিগ জেতেননি, একমাত্র আর্তেতাই জিতেছেন। তো সেখানে সেই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে তিনি কিভাবে আর কি এক্সপিরিয়েন্সটাকে উত্তরোত্তর বৃদ্ধি ঘটানোর প্রচেষ্টা করবেন সেদিকেই আমার নজর থাকবে, এবং আমার মনে হয় সবারই নজর থাকবে। তো এটাই আমার ওভারঅল আর্সেনাল নিয়ে বলার। এবার আপনারাও কমেন্টে জানান যে আপনাদের আর্সেনালের স্কোয়াডটা দেখে কি মনে হয়, আদৌ কি কোনো টিম এই অপ্রতিরোধ্য স্কোয়াডটাকে থামাতে পারবে বলে আপনাদের মনে হয়?
কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। আপনারা দেখছিলেন সোহম টক্স ফুটবল, যেখানে ফুটবলটাকে শুধু দেখা হয় না, ফুটবলটাকে বাঁচা হয়। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, নোটিফিকেশন বেলটা অন করে নেবেন এবং আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অফ ইয়োরসেলস পিপল। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি অ্যান্ড পিস।